27 নম্বর অঙ্ক বলা আছে আমজাদ লিমিটেড এর 2018 সালে মার্চ মাসে মজুদ বিভাগের তথ্য নিম্নরূপ। 2018 অঙ্ক আমাদের যথারীতি এখানে দেওয়া আছে। মার্চের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত 520 একক এত দরে, ক্রয় 60 একক প্রতি একক এত দরে, মাল ইস্যুকে আমরা বিক্রয় বলে আমরা চিহ্নিত করব, তাহলে আমরা অঙ্কটি সহজে করতে পারবো। তারপরে আছে 6 তারিখে যে মালটা ক্রয় করেছিলাম, 6 তারিখে যে মালটা ক্রয় করেছিলাম সেটা কি হচ্ছে আমার ফেরত দিচ্ছি। তারপরে 18 তারিখে মাল আবার ক্রয় করতেছি এত টাকা দরে, আবার 24 তারিখে মাল ইস্যু করছি এত একক। 11 তারিখের ইস্যুকৃত পণ্য ফেরত 20, মানে 11 তারিখে যেটা মাল ইস্যু করেছিলাম সেটা আবার ফেরত আসছে কত 26 তারিখে। 26 তারিখে ফেরত 20 একক। 31 সমাপনী মজুদ 400 একক। সমাপনী মজুদ কত একক? 400 একক। আচ্ছা, ক ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। খ ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। লিফো তোমাদের ইয়াকে নেই, সিলেবাসে নেই, এটা ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা করবো আর কি। হ্যাঁ, তো এই অঙ্কে ঘাটতি তো তোমরা নির্ণয় করেছো, তাই না? আমরা তো ঘাটতি নির্ণয় তো দেখেছি। এবার শুধু এই ফিফো পদ্ধতিতে আমরা মাল খতিয়ান তৈরি করব। তো ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত যখন করব আমরা, এটা আমাদের তো ঘর এখানে দাগাইতে হবে, তোমাদের জানো। 27 নাম্বার 27। আচ্ছা, এখানে কি আমজাদ কোম্পানি, তাই না? আমজাদ কোম্পানি। আমি সবকিছু লিখতেছি না, ঠিক আছে? দুই সাইডে দুটো লিখতে হয়, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুরো ফরমাইশ মাত্রা, এগুলো আমি লিখলাম না। হ্যাঁ, আমজাদ কোম্পানি, এখানে লিখলাম মাল খতিয়ান। মাল খতিয়ান। আচ্ছা, আমি শুধু এইটুকুই লিখলাম। আর দুই পাশে আমাদের লিখতে হয়, এখানেও লিখতে হবে কিন্তু ওই যে পূর্ণ মাত্রা, সর্বোচ্চ মাত্রা, এই জিনিসগুলো কিন্তু লিখতে হয়। ওরা কিন্তু অবশ্যই লিখবে মাল খতিয়ান করতে বললে। এটা হচ্ছে আমাদের ডেটের ঘর। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের বিবরণের ঘর। তারিখ মানে এটা হচ্ছে কি তারিখ, এটা বিবরণ। আর এই মাঝে যে ঘর থাকবে, এর মাঝে হচ্ছে কয়টি ঘর থাকবে? হবে 9টি ঘর হবে। এখন এখানে মোটামুটি 3টি, এখানে একটি, এখানে মেন কলাম আমাদের 3টি। তারপরে এখানে আমাদের প্রত্যেকটি কলামের মধ্যে 3টি করে হবে, তাই না? বাঘা হয়ে গেল, সমস্যা নেই, দূর পর্যন্ত অঙ্ক যাবে না। আমরা প্রথম ঘরটা কি বলতো? তারিখ। এটা হচ্ছে তারিখ। এটা কি লিখবো? বিবরণ। এটা কি? ক্রয়। এটা কি? ইস্যু। ইস্যু বা বিকৃত পণ্যের ব্যয়। ইস্যু বা বিকৃত পণ্যের ব্যয়। হ্যাঁ, এটা হচ্ছে ইস্যু। ইস্যু লিখতে পারি অবলিক বিকৃত পণ্যের ব্যয়। আমরা যদি মাল যদি বিক্রয় করে থাকি তাহলে এটা বিকৃত পণ্যের ব্যয়, এই কলামটার নাম দিব। পণ্যের বিক্রয়।
আর হচ্ছে কখন ইস্যু লিখবো কখন বিক্রিত পণ্যের ব্যয় লিখবো এটা আমি তোমাদের বলছি। এটা হচ্ছে আমাদের কাছে উদ্বৃত্ত বা জের। হ্যাঁ, জি স্যার। উদ্বৃত্ত বা জের, এটা হচ্ছে আমাদের কাছে একক। এই অঙ্কে কি একক আছে না? এই অঙ্ক একক, হ্যাঁ একক আছে। তাহলে এই অঙ্কে আমরা লিখবো একক দর একক দর টাকা। মোট, মোট টাকা, একক দর আর মোট টাকা, একক দর। শুধু টাকা লিখলে সমস্যা স্যার? না, মোট টাকা লিখতে হবে। আচ্ছা, তো দেখো তোমাদের একটা জিনিস ভুল ধারণা তোমাদের থেকে থাকে, কখন ইস্যু লিখবো কখন বিক্রিত পণ্যের ব্যয় লিখবো। যদি আমাদের এখানে পণ্য বিক্রয়ের কথা বলা থাকে, ক্রয় ইস্যু না লিখে যদি এখানে বিক্রয় লেখা থাকে, বিক্রয় যেমন অনেক আছে বিক্রয়, তাই না? কারখানা ক্রয় 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 বিক্রয়, ইস্যু না থেকে অনেক সময় বিক্রয় লেখা থাকে, তখন আমরা ওখানে বিক্রিত পণ্যের ব্যয় লিখবো, ঠিক আছে? আর যখন ইস্যু লেখা থাকবে, আমরা যখন ইস্যু করব তখন এখানে আমরা ইস্যু কথাটাই লেখার চেষ্টা করব, লিখবো। আর আচ্ছা, আর এখানে উদ্বৃত্ত ইস্যু, সাধারণত মাল ইস্যু করে থাকি আমাদের যখন উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। আমরা কাঁচামাল ক্রয়ের ডিপার্টমেন্ট, এটা এ কাঁচামাল ক্রয়ের ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের কারখানা ডিপার্টমেন্ট বি। কাঁচামাল আমরা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছে, এই ম্যানেজার কি করছে, কারখানা ম্যানেজারকে মাল পাঠিয়ে দিচ্ছে, এটাকে বলে ইস্যু, এটা বিক্রি না, ঠিক আছে? আর আমরা যখন প্রোডাক্ট তৈরি করব, আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট যখন বাইরে বিক্রি করবো তখন সেটাকে সেখানে বিক্রয় লেখা থাকে। তো ইস্যু এবং বিক্রয়ের পার্থক্যটা তোমরা বুঝতে পারছো। যখন আমরা নিজেদের মধ্যেই, আমরা কারখানার মধ্যে নিজেদের মধ্যে যখন পণ্য আদান প্রদান করব, সেটা তখন আমাদের ইস্যু কথাটা ব্যবহার হয়। আচ্ছা, তাহলে এটা বাদ দিলাম, ইস্যু বুঝে গেছো। এখন এখানে দেখো বিষয়টা, আমাদের যে মূল যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে এই ফেরতগুলো নিয়ে। আমাদের মূল যে সমস্যা সেটা হচ্ছে ফেরতগুলো নিয়ে, মানে এখানে এই যে এই 14 তারিখে এটার সমস্যা হয়েছে, আর হচ্ছে এটার সমস্যা হয়েছে। এই সমস্যাগুলো, এই সমস্যাটাই আমাদের হচ্ছে সমস্যার সমাধানের জন্য আমাদের এটা অঙ্কটা করা, তাছাড়া অঙ্ক ইজি আছে, তাই না? তো প্রথমে আছে কি, মার্চের 1 তারিখ, হ্যাঁ 2018 সালের মার্চের 1 তারিখ। তো আমরা এখানে লিখবো 2018 মার্চ 1। আমাদের মার্চের 1 তারিখে কি ছিল, প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল, তাই না? প্রারম্ভিক উদ্বৃত্ত, তাহলে এখানে শুধু লিখবো প্রারম্ভিক মজুদ যেটা থাকবে, এটাকে আমরা আমাদের দোকান মনে করবো। আমরা দোকান কোনো কিছু ক্রয় করলে আমাদের দোকানে আসে যোগ হবে, আর কোনো কিছু বিক্রয় করলে আমাদের দোকান থেকে চলে যাবে, ঠিক আছে? এই উদ্বৃত্তটাকে আমরা আমাদের কি মনে করব, গুদাম বা দোকান। আচ্ছা, তার প্রারম্ভিক মজুদ আমাদের ছিল কত, দোকানে ছিল কত, 520 একক 10 টাকা দরে। এটা হচ্ছে 520 একক 10 টাকা দরে, সরি, এটা করতেছি আমরা কি ফিফো মেথডে করতেছি। তাহলে হ্যাঁ খালি ইংরেজি আসতেছে। আচ্ছা, 500 কত, 10 টাকা করে, তাহলে মোট হচ্ছে 5200, তাই না? 5200, হ্যাঁ 5200, ওকে। তাহলে যখনই একটা করে ট্রানজেকশন হবে, আর আমরা এভাবে টানবো, পুরোটাই টানবো। পরের ডেট শুরু করার আগে আমরা কি করব, এখানে দেখো পরে কি আছে, মার্চের 6 তারিখ ক্রয় করেছি,
ক্রয় আছে। ক্রয় করলে এখানে মার্চের 6 তারিখ লিখবো, মার্চের 6 তারিখ কি করেছি, ক্রয়। তাহলে ক্রয় করেছি কত, ক্রয় করেছি আর আমরা 600 একক 10 টাকা 600 একক 10 ক্রয়ের 10 টাকা 20 পয়সা। তাহলে এখানে ক্রয়ের এখানে লিখবো 600 একক 10 টাকা 20 পয়সা। তাহলে আমাদের গুণ করতে হবে 5120 স্যার। কত হয়, 6120 স্যার। 6120, 6120। জি স্যার। এই যে মালটা ক্রয় করলাম, এই মালটা ক্রয় করার পর আমরা কি মাল ফেলে দিব না আমাদের দোকানে নিয়ে আসবো, দোকানে নিয়ে আসবো তাই না? মাল নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে এটা এই উদ্বৃত্ত ঘরে লিখতে হবে। উদ্বৃত্ত ছিল কত, আমাদের দোকানে ছিল 520 একক, এই যেটা নামে নিয়ে আসবে এই তারিখে 520 যে ছিল সেটা আগে নামে নিয়ে আসবো। 520 10 এটা হচ্ছে 5200। এই যে মাল ছিল এটা আবার নিয়ে আসলাম, এটা তো তোমাদের জানাই আছে 10 টাকা 20 পয়সা। এটা গুণ করলে কত হচ্ছে 6120। ওকে, এটা হয়ে গেল, এটাও আমরা টানলাম। তারপরে আছে 11 তারিখ। 11 তারিখ আছে মাল ইস্যু। মাল ক্রয়ের বেলায় আমাদের ঝামেলা নেই, মাল ইস্যু যখন করব তখন আমাদের একটু সমস্যা হয়। তাহলে আমরা 11 তারিখে ইস্যু করব। তাহলে এখানে লিখবো কি, ইস্যু। ইস্যু করলে এই ইস্যুর ঘরে লিখবো কত ইস্যু করছি, ইস্যু করছি 710 একক। আমাদের এখানে কিন্তু পরিমাণ দেওয়া নাই, ইস্যুর এখানে পরিমাণ দেওয়া থাকবে না। হ্যাঁ, যদি বিক্রিত পণ্যের ব্যয়, সরি, যদি বলে মোট লাভ, তার মধ্যে হচ্ছে নিট মুনাফা, এই ধরনের কোনো কিছু চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিক্রিত এখানে বিক্রয় মূল্যটা দেওয়া থাকে, তাছাড়া দেওয়া থাকবে না। তো ওগুলো ইন্টারমিডিয়েট, তোমার ছোট মানুষ ওই জন্য চায় না। তো তাহলে এখানে আমরা বিক্রি করছি কত একক, বিক্রি করছি 710 একক। 710 একক যে বিক্রি করব, সেই ফিফো মেথডে কি বলে, ফিফো মেথড কি বলে, ফিফো বলে যে আমার নিয়মে, হ্যাঁ, আমার নিয়মে যদি অঙ্ক করতে চাও তাহলে আগে যে মালটা ক্রয় করবে সম্মানের সহিত সে মালটা আগে বিক্রি করবে, তা না হলে তুমি অসম্মানিত হবে, মানে তুমি, তোমার অঙ্ক হবে না। তাহলে ফিফো পদ্ধতিটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা আগে ঢুকবে সেটা আগে আউট করতে হবে, বিক্রয় করতে হবে বা ইস্যু করতে হবে। ইস্যু করতেছে কত বলো, 11 তারিখে ইস্যু করতেছে কত, 11 তারিখে ইস্যু করতেছি 710 একক। 710 একক। তাহলে ইস্যু হলে কোথায় লিখবো, ইস্যুর ঘরে লিখবো, তাই না? হ্যাঁ, তাহলে 710 একক যদি আমরা ইস্যু করতে চাই তাহলে কি ইস্যু করতে পারবো একসাথে, না, আগে 500, হ্যাঁ আলাদা ভাবে করতে হবে। আগে 500 একক, আগে কি করবো আমরা, 500 একক বিক্রয় করব। তাহলে এই যে সরি 520 একক বিক্রি করব আগে। তাহলে 520 একক বিক্রি করব কত টাকা দরে, 10 টাকা দরে। এই মালটা আগে আমরা ইস্যু করব। ওকে, তাহলে 700, হ্যাঁ 5200, এবং 700 কত, 710 এর মধ্যে থেকে 520 বাদ দাও, 520 আমরা দিলাম, কত কত বিক্রি করতে হবে তাহলে, 190 আর বিক্রি করব স্যার। 190 বিক্রি করব কার মধ্যে থেকে, 600 এর মধ্যে থেকে। 500 এটা তো আমরা বিক্রি করলাম তাই না, 500 খুঁজবো, 500 এটা তো বিক্রি করে দিলাম, এটা তো বিক্রি করে দিলাম, এখন এটা থাকে, এটা থাকে 600 মধ্যে থেকে 190 বিক্রি করব কত, 10 টাকা 20 পয়সার দরে। গুণ করলে কত হয় রাকিব, 1938। 1938। তাহলে এটা কত, এটা কত, কত, 410। তাহলে আমাদের 410 একক 10 টাকা 20 পয়সার দরে এত। এটা গুণ করলে কত হয় রাকিব, তৌফিক, গুণ করলে কত হয়, 4182। আচ্ছা, আমাদের খুশবু, আমাদের দোকানে মাল থাকলো কত একক এখন বলো তো, 4182 টাকার মাল থাকলো তাই না, আর কত একক মাল আছে দেখবে, তাই তো হবে। আচ্ছা, তারপরে এরপরে কত তারিখ আছে, 11 তারিখের পর 14 তারিখ স্যার। 14 তারিখ, 14 তারিখ কি বলা আছে, 14 তারিখে কৃষি পণ্য
কৃত পণ্য ফেরত 30 একক। 6 তারিখে কৃত পণ্য ফেরত 30 একক, মানে 6 তারিখে যে পণ্যটা আমরা ক্রয় করেছিলাম সেটা কি হয়েছে, সেটা ফেরত দিচ্ছি, তাই না? ফেরত দিচ্ছি মানে আমরা যে পণ্যটা ক্রয় করেছিলাম সে পণ্যটা কি করেছি, ফেরত দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ তাহলে যদি পণ্য ফেরত দিয়ে থাকি তাহলে এখানে আমরা লিখবো কত তারিখ, 17, 14 তারিখ। 14 তারিখ স্যার। তাহলে এখানে হচ্ছে কি ক্রয় ফেরত, তাই না? হ্যাঁ ক্রয় ফেরত। তৌফিক, রাকিব, ভালো করে দেখো। তাহলে ক্রয় ফেরত হলে আমাদের ক্রয় ফেরত ক্রয় থেকে মাইনাস যায়, বিক্রয় ফেরত বিক্রয় থেকে মাইনাস যায়, শেষ, সোজা হিসাব। তাহলে ক্রয় ফেরত দিচ্ছি, তাহলে এখান থেকে কত একক ক্রয় ফেরত হচ্ছে, 30 একক না? দর ছিল 10 টাকা 20 পয়সা। তাহলে এখানে 30 একক ক্রয় থেকে বাদ দিব কত, 30 একক এরকম মাইনাস ফিগার লিখবো 10 টাকা 20 পয়সা দরে। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো তো, স্যার 306। 306 টাকা 306। এখান থেকে মাইনাস করব, মানে ইউনিট থেকে ক্রয়ের এককের থেকে 30 ইউনিট মাইনাস করব আর টাকা থেকে মাইনাস করব। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এখন তুমি বলো, ওকে ক্লিয়ার স্যার। এখন তুমি বলো ক্রয় করলে আমাদের দোকানের মাল কমবে না বাড়বে, সরি, ক্রয় ফেরত দিলে দোকানের মাল কমবে না বাড়বে? কমবে, আমরা ফেরত দিচ্ছি, তাই না? তাহলে 410 একক তো ছিল এই 6 তারিখে ক্রয়কৃত পণ্যই। তাহলে 410 থেকে 30 বাদ দাও, বাদ দিলে কত থাকে, 380। এখানে হবে কত, 380, 10 টাকা 20 পয়সা দরে। গুণ করো, 3876। 3876 স্যার। বুঝতে পারছো? অর্থাৎ তোমরা এখানে সহজ একটা টেকনিক, যে আমরা ক্রয় করলে কি হয়, গুদামে যোগ হয়, তাই না, আমাদের দোকানে যোগ হয়। তাহলে ক্রয়ের এখানে মাইনাস হলে কি হবে, মাইনাস করলে এখানেও মাইনাস করতে হবে, একক থেকে একক, মোট টাকাতে মোট টাকা। বুঝতে পেরেছো হ্যাঁ তৌফিক? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি স্যার বুঝছি। আচ্ছা, এটা আমরা করে দিলাম। আমরা কিন্তু কখনোই ভুলেও ইস্যুর ঘরে দিব না, না না, কখনো ভুলে ইস্যু ঘরে দিব না, তাহলে অ্যাকুরেটটা আমরা পাবো না, ভুল হবে। স্যার ক্রয়গুলো ক্রয়ে লিখবো আর ইস্যুগুলো ইস্যুতে লিখবো, তাই না? ক্রয় ফেরত গুলা ক্রয়গুলা তো ক্রয়ে লিখবো, এটা তো ছোট কালের হিসাব। ফেরতের কথা এখানে আসছে, ফেরতের হলো ফেরত থেকে ক্রয় থেকে মাইনাস করবো, আর ইস্যুগুলা ইস্যু থেকে মাইনাস করবো। ওকে, আমরা 14 পর কত তারিখ আছে, 18। 18 তারিখ স্যার। 18 তারিখে কি বলা আছে খুশবু বলো, 800 একক প্রতি একক 1 টাকা দরে ক্রয় করছি না? স্যার মাল ক্রয় 800 পুরাটা পড়তে হবে না, পুরাটা পড়তে হবে না, দর শুধু বলো 9.50 টাকা। শুধু বলো স্যার মাল ক্রয় করেছি 9 টাকা 50 পয়সা দরে, এই পর্যন্ত বলো, পুরাটা পড়ার দরকার নেই, সময় নেই তো, বোঝনি তোমরা এখন অ্যাডভান্স ব্যাচ। আচ্ছা স্যার, তাহলে আমরা 800 একক ক্রয় করেছি, আচ্ছা মাল ক্রয় করলে ক্রয়ের ঘরে লিখবো না? হ্যালো, ক্রয় করলে কোথায় লিখবো? জি স্যার, ক্রয় করলে ক্রয় করে নেব। ক্রয় করে স্যার। খুশবু আসো? হ্যাঁ হ্যাঁ স্যার আছি, আমার একটু নেটের প্রবলেম তো, আচ্ছা তাই আচ্ছা, কথা ঠিক একটু আছে, ওকে আমি ওকে। ক্রয় করলে ক্রয়ের ঘরে কত হবে, 800 না? হ্যাঁ হ্যাঁ তাহলে ক্রয়ের ঘরে জি, স্যার। 800 একক কত, 9 টাকা, ক্রয়ের ঘরে লিখতে হবে 9 টাকা কত, 800 একক 9 টাকা 50 পয়সা। 9 টাকা 50 পয়সা, গুণ করলে কত হয় তৌফিক? 7600। হ্যাঁ, 7600। 7600, ওকে, 7600। তাহলে ক্রয় করছি, এখন এটা আমাদের গুদামে দিব। আমাদের মাল ছিল কত, আমাদের দোকানে 380 একক মাল ছিল আগে থেকে, 10 টাকা 20 পয়সা দরের মাল 3876 এটা মাল ছিল দোকানে। আবার নতুন করে এটা ক্রয় করলাম, ক্রয় করলে হবে কত, 809 টাকা 50 পয়সা দরের মাল, পয়সা 7600। এত, এটা যোগ এটা তো করলাম। গুণ করতে হবে। এই তো নাকি কোনো সমস্যা আছে খুশবু, বুঝছো এটা?
হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ জানি তুমি খুব ভালো বুঝো। তারপরে দেখো স্যার ভালো বুঝি না। তারপর কি বলা তারপরে এবার আছে হলো 24 মাল 24 ইস্যু, নাম্বার। মাল ইস্যু 770। তাহলে হ্যাঁ 24 মাল ইস্যু তারিখ 770 একক। ইস্যু ইস্যু 770 ইস্যু করলে এখানে 770 কে একবার লিখতে পারবো না, ভেঙে লিখতে হবে তাই না? না। এই 380 আগে বিক্রি করতে হবে। হ্যাঁ তাহলে 380 আগে বিক্রি করব 10 টাকা 20 পয়সা দরে 3876 এর মাল আগে আমরা বিক্রি করব। তাহলে 700 হ্যাঁ এই 770 ইউনিট বিক্রি করতে কত লাগে? আর 380 বিক্রি করলাম, আর কত লাগে? 390 770 ইউনিট মাল বিক্রি করতে আমাদের 380 390, হ্যাঁ 390। এই 390 ইউনিট আমরা এটার মধ্যে থেকে নিব না, 800 মধ্যে থেকে। তাহলে 390 কয় টাকা? 9 টাকা 50 পয়সা। এর গুণ করলে কত হয়? 9 টাকা 60 পয়সা। গুণ করলে কত হয়? 3744 স্যার। 3744। এটা দ্বারা এখন আমাদের দোকানে মাল থাকবে কত? 510। জি স্যার। 510 না, সরি 410। 410। স্যার এটা স্যার 390 গুণ হলো 9.50 পয়সা দিয়ে গুণ করলে কত বের হলো? এটা তো হ্যাঁ স্যার এটা তো ভুল গেছে। এই ভুল গেছে, কি ব্যাপারে? কত হয়েছে? 3705 হবে। হ্যাঁ 3000। হ্যাঁ ওটাই তো 3705। থ্যাংক ইউ খুশবু। তাহলে আমাদের এখানে মাল থাকবে কত? 410 ইউনিট না? 410। হ্যাঁ 9 টাকা 50 পয়সা। আমার তো 3744 বের হচ্ছে। হ্যাঁ ভালো করে করো। তোমার ক্যালকুলেটর ডাক্তার বোধহয় দেখা লাগে রে। 390 গুণন আবার 3000 9 টাকা 50 পয়সা। আপনি করেন 3705। এই যে দেখো, দেখতে পাচ্ছ না? স্যার 390 গুণন 9.60 পয়সা না? 9.10 না 50 পয়সা লিখাই তো আছে। 50 কি আবার লিখাই তো আছে। হাত ধরে করছি স্যার, এই আচ্ছা। সমস্যা। দেখো আর কিছু ধরো না। তাহলে এটা গুণ করলে কত হয় তৌফিক? এটা হবে 3895। 3895। ওকে আর সবাই একবার করে গুণ করুক যে কত আসে। ওকে 3895 স্যার, এত দরকার নাই না। না ঠিক আছে। তারপরে কি বলা আছে? 27 এর পর 26 তারিখ স্যার। সরি, এটা তো কয় তারিখ দিলাম রে? 27 তারিখ দিলাম। 18 এর পর কত? 24 না? 24 তারিখ। 24 তারিখ হবে। 24 এবার 26 তারিখ। এবারে কত? স্যার এটা বিক্রয় থেকে বাদ যাবে না? 26। না এই এখন এটা কি বলা আছে? পণ্য দেখো, ফেরত। 11 তারিখে ইস্যুকৃত পণ্য 20 একক ফেরত, পণ্য ফেরত 20 একক। 11 তারিখে যেটা বিক্রি করেছিলাম সেটা ফেরত এসেছে, তাই না? তাহলে ফেরত যদি আসে, হ্যাঁ খেয়াল করে দেখো, তাহলে কত একক ফেরত আসছে? 11 তারিখে যেটা ইস্যু করেছিলাম, তাই না? 20 একক 20 একক। এই জায়গায় হবে এখন তোমাদের 20 একক কোনটা ফেরত এসছে? আমরা দুই ধরনের পণ্য বিক্রি করেছি। হ্যাঁ 520 ফেরত এসছে না 190 ফেরত এসেছে? 520 তো যাবে না? 520। এটা বলতে পারলে আবার চা খাওয়া হবে। স্যার এটা বুঝিনি, তাহলে এটা হচ্ছে, স্যার এটা আইসে আপনার 30 একক ফেরত আছে 11 তারিখে। তাহলে 520 টা আগে বিক্রি করছি স্যার, তাহলে 30 থেকে ইস্যুকৃত পণ্য ফেরত। 510 একক না, এখানে 30 একক বাদ গেলে 500 তাহলে একক থাকবে। এখন দেখো, একটু খেয়াল করো। আরে না তাহলে আচ্ছা আমি বললে তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, নাকি? আমরা আচ্ছা। বিক্রি করেছিলাম কত? দেখো 11 Yes, তারিখে sir. বিক্রি করেছিলাম 520 একক বিক্রি করেছিলাম, আর 190 একক বিক্রি করেছিলাম। এখন 26 তারিখে আসা ঝামেলা দেখা দিয়েছে যে 11 তারিখে যেটা আমরা বিক্রি করেছিলাম তার মধ্যে থেকে কত একক ফেরত এসেছে? 20 একক 20 একক। ফেরত এসেছে। তাহলে 20 একক ফেরত 20 আসলে, 20 একক যদি ফেরত আসে তাহলে অবশ্যই 20 একক আমাদের এই যে
ইস্যু এই ঘর থেকে, এখান থেকে যেহেতু আমাদের এটা বিক্রয় ফেরত বা ইস্যুকৃত পণ্য ফেরত, তাহলে ইস্যু থেকে আমাদের মাইনাস করতে হবে, কোনো কথা নেই, মাইনাস করতে হবে, তাই না? তাহলে মাইনাস যে করবো এখন, আমার প্রশ্ন হচ্ছে যে কোন পণ্য আসছে, 520 এককের মধ্যে 10 টাকা দরে পণ্য ফেরত আসছে না 190 টাকা দরে পণ্য ফেরত আসছে, এটা বলা নাই। 10 টাকা দরে পণ্য ফেরত আসছে। কিভাবে বুঝলে বাবা? এই যে 520 একক, এই যে একক প্রতি দর 10 টাকা, এটা না নাকি? না, অঙ্কে অঙ্কে গ্রামাটিক্যাল রুল মেনে চলতে হবে, ব্যাকরণিক রুল মেনে চলতে হবে, তা নাহলে হবে না। তাহলে ব্যাকরণিক রুলটা কি, ফিফোতে কি বলে বলতো? ফিফোটা কি রাকিব? আগের মাল আগে আউট করবে। তাহলে ঝড় ঝাপটা যেটাই হোক না কেন, যে ঝড়ে আসুক না কেন, বিক্রয় আগের মাল হতে হবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই মালটা যদি আমরা ফেরত আসে, এই মালটা যদি ফেরত আসে, তাহলে কি এই মালটা আমাদের গুদামে থাকবে না, দোকানে আসবে না? তাহলে এই মালটা যে দোকানে আসার আগে যে তাহলে এই মাল বিক্রি করতেছি, বোঝনি? এই মালটা যদি ফেরত আসে, এটা তো আগের মাল, এটা তো আমাকে আগেই বিক্রয় দেখাতে হবে, এখান থেকে ফেরত আসবে না। এখানে যদি ফেরত আসে, তাহলে আমাদের পরের মালটা যে আগে আবার বিক্রি করতেছি, তাহলে রুলস ভায়োলেট হচ্ছে, বোঝনি? তাহলে এই মালটা আগে আসবে না, আগে কোনটা আসবে? এই 190 এর মধ্যে থেকে যেটা, সেটা ফেরত আসবে, বুঝতে পেরেছ? আচ্ছা, হ্যাঁ। ফিফো রুলস ভায়োলেট হবে যদি 520 থেকে তুমি ফেরত নিয়ে আসো, তাহলে ফিফো রুলস ভায়োলেট হবে। ফিফো যেটা বলে যে আগের মাল যেটাই হোক না কেন, তোমার আগের মাল আগে বিক্রয় দেখাতেই হবে। তাহলে আগের মাল আগে বিক্রয় দেখাতে গেলে, তাহলে এখান থেকে যদি ফেরত আসে, সে মালটা তো আমাদের গুদামে থাকবে, কিন্তু তার আগে যে 90 বিক্রি করছে, তার মানে কি পরের মাল আগে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু কোনো কিছু বলা নেই, কন্ডিশন কোনো কিছু দেওয়া নেই, যদি ওখানে বলা থাকতো যে 10 টাকা দরের মাল ফেরত এসে, তাহলে কোনো কথা নাই, কোনো সে নাই, তাহলে ওটাই লিখতাম। কিন্তু যখন কোনো কিছু বলা নেই, তখন আমাদের বুঝতে হবে এটাই চালাকি, এটাই তোমার মেধা যাচাই করবে, এটা দ্বারাই তখন এই 190 এর মধ্যে থেকে ফেরত আসবে, 10 টাকা 20 পয়সা দরের মাল ফেরত আসবে। গুণ করাও, গুণ করলে কত হয়? 20 গুণন কত হয়? 10 টাকা 20 পয়সা, 204। ওকে, 204, ফাইন। তাহলে এখানে 204, হ্যাঁ 204। আচ্ছা, তাহলে 204 এটা ফেরত এসে, আচ্ছা পণ্য যদি ফেরত আসে, তাহলে আমরা কোথায় লিখবো? আমাদের দোকানে নিয়ে আসবো না? হ্যাঁ, যোগ করে দেব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে দেখো, এই 4 টাকা 20 পয়সা, 4 টাকা 10 পয়সা দরের মাল ছিল, তাই না? এটা তো পরে আমরা 410, স্যার ওটা 4 টাকা 10 পয়সা না, 410। 410 না? হ্যাঁ 410 একক মাল, হ্যাঁ। তাহলে 410 একক মাল আমরা কি করেছি? এটা তো পরে ক্রয় করেছি। তাহলে পরে যদি ক্রয় করে থাকি, তাহলে এই মালটা দেখো, আর এই মালটা আগে ক্রয় ছিল, এই মালটা যেহেতু আমাদের এখানে মাইনাস হবে, মাইনাস হলে তাহলে এই গানটা গুদামে আসবে কত? 20 টাকা 10 টাকা 20 পয়সা দরের মাল, এটা এখানে কত লিখবো? 204। আর আমাদের এটা কি জন্য আগে লিখলাম বলতো? যেহেতু আগে ক্রয় করা ছিল, সরি, এই আগে ক্রয় করা ছিল 6 তারিখ, বোঝনি? এটা এই 190 10 টাকা 20 পয়সা দরের মাল কখন ক্রয় করা ছিল? আগে ক্রয় করা ছিল না? 9 টাকা 50 পয়সা দরের মাল পরে ক্রয় করা ছিল, তাহলে এটা পরে লিখতে হবে। তাহলে এই 410 এটা আমরা পরে লিখবো, 9 টাকা 50 পয়সা দরের মাল এটা পরে লিখবো, 3895। এটা বুঝতে পারছো তো কি? হ্যাঁ, এটা কিন্তু রুলস, এগুলা হচ্ছে ফিফোর রুলস। ফিফোর মধ্যে প্যাচ নাই, প্যাচ অনেক আছে, প্যাচ দিলে সে প্যাচ গিট্টু করা কঠিন আছে, এইরকম জিনিস কিন্তু আমাদের এখানে রাখতে হবে। এটা এখন আমরা এবার 31 নাম্বার স্যার। এখন দেখো, তুমি যদি 20 পরে লেখো, 410 আগে লেখো, তাহলে কিন্তু কি হবে? তুমি পরে যখন বিক্রি করতে যাবে, তখন কিন্তু 410 আগে বিক্রি করবে, তাই বিক্রি করবে না? মানে রুলস তখন ভায়োলেট হয়ে যাবে।
আচ্ছা, ওকে, খুব ভালো বুঝছো, খুবই ভালো বুঝো আমার ডিয়ার স্টুডেন্ট তোমরা। এখন Yes, তারপরে বলা আছে, হ্যাঁ, dear student তোমরা। সবাই 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 এখানে বলা আছে 31 তারিখে সমাপনী মজুদ এত, তাই না? তাহলে তার আগে আমাদের ঘাটতি হ্যাঁ। কত বাড়াইছিল? ঘাটতি 30। ঘাটতি আমাদের কত বাড়াইছে? 30। তাহলে হ্যাঁ। 30 যদি হয় তাহলে এখানে আমাদের দেখো 30 হলে কোথায় লিখবো? ঘাটতি মালটা কোথায় লিখি আমরা? ইস্যুর ঘরে। তাহলে এখানে আমরা 30 একক ঘাটতি বাড়াইছিলাম আমাদের ক্যালকুলেশন করে, আমাদের এই আগের মালটা দেখতে হবে, লিখতে হবে, ঠিক আছে? এই যে 30 একক যেটা আছে না, 30 এককের মধ্যে ঘাটতি হচ্ছে 20 একক। কই গেল? 20 একক 10 টাকা, 10 টাকা 20 পয়সা ধরে কত হয়? 204। আর 10 একক এই 9 টাকা 50 পয়সা ধরে, গুণ করে তো কত হয়? 95। তাহলে এই 20 একক চলে গেল, এখান থেকে 10 চলে গেল, তাহলে থাকে কত? 400 একক, 9 টাকা 50 পয়সা, কত থাকে? কত হয়? একটু খারাপ। এখানে 20 চলে গেলে 400 থাকবে। হ্যাঁ, 400 থাকে। 3800। এই 3800 টাকা হচ্ছে আমাদের কাছে সমাপনী মজুদ পণ্য। তাহলে 400 একক হচ্ছে আমাদের হাতে আছে, মালের দাম হচ্ছে কত? 3800 একক। এটা হচ্ছে আমাদের কাছে অঙ্ক, ঠিক আছে? 400 একক 3800 টাকা, বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু এই অঙ্কে কিন্তু অনেক পেঁয়াজ আছে, তাই না? হ্যাঁ, এই পেঁয়াজগুলো আশা করি তোমরা খুলতে পারবে, যদি গিট্টু এরকম ভাবে লাগে তোমরা গিট্টু খুলতে পারবে। তোমরা তো ক্লিয়ার হয়েছে নাকি? ইনশাআল্লাহ। তৌফিক, 31 নাম্বারটা আমার আরেকবার বুঝান, আমার নেটের কারণে কেটে গেছে। আমাদের ঘাটতি ছিল কত একক? হ্যালো, ঘাটতি ছিল কত একক? 30 একক। 30 একক ছিল। তাহলে 30 একক যদি ঘাটতি থাকে তাহলে আগে এই মালটা আগে ঘাটতি হিসাবে দেখাতে হবে। ঘাটতিগুলো কোথায় লিখি? ইস্যুর ঘরে লিখি। তাহলে এই 20 একক ঘাটতি দেখাবো, এই মালটা আগে ঘাটতি আগে ইয়ে করতে হবে, মেকআপ করতে হবে এই টাকা দিয়ে, সেটা আগে লিখলাম 204। আর 10 একক কার মধ্যে থেকে নেবো? এই 410 এর মধ্যে থেকে 10 একক নিবো, 9 টাকা 50 পয়সা ধরে 95 টাকা। তাহলে আমাদের থাকলো কত মাল এখন দোকানে? 400 একক। 410 এর মধ্যে থেকে 10 চলে গেল, তাহলে থাকবে কত? 400 একক। এই 400 একক 9 টাকা 50 পয়সা ধরে 3800 টাকা। এটাই। আচ্ছা স্যার। যখন ভারযুক্ত গড় পদ্ধতিতে করব তখন হচ্ছে যখন এরকম ফেরত দেব তখন ওই গড়টা কোনটা ধরবো? মানে যেটা গড় হিসাবে আসবে সেটাই ধরবো, না যেটা ক্রয় করা হয়েছিল সেটা? যেটা ক্রয় করা হয়েছিল সেটা, যে দামে ক্রয় করেছে সেটা, যে দামে ক্রয় করেছি এই দামে ক্রয় করেছি এটাই ফেরত দেবো। কারণ হয়তো দেখা যাচ্ছে ভারযুক্ত করতে করতে দেখা যাচ্ছে 11 টাকা উঠে গেছে পণ্যের দাম, তাহলে তো 11 টাকা ধরে কি ফেরত দেবে তুমি? 11 টাকা ফেরত দিলে হবে না, তখন তুমি লস হয়ে যাবে। তাহলে আমরা যে দামে ক্রয় করেছিলাম সেই দামে। আচ্ছা, তোমরা কি এটা নিয়ে তো আর কনফিউশন থাকার কথা না তোমাদের, নাকি? থ্যাংক ইউ। তবে এত জটিল অঙ্ক দেবে না, এটা আগে দিত। তো যাই হোক, আমরা এটা ইউটিউবে দেখতে পাবে, আমি এটা দিয়ে দেবো ইউটিউব প্লাস ফেসবুকে। তো ঠিক আছে, তাহলে ভালো থেকো। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, গুড নাইট। তাহলে এখন আমরা পড়াশোনা করি, আপনি খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি স্যার, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।